কি হয়েছিল মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370-এ? কে ছিল ডিবি কুপার? কোথা থেকে এসেছিল কাগজের সেই টুকরোটি? কেনই বা দিতে পারলেন না সঠিক ব্যাখ্যা তার মৃত্যুর? এমনই কিছু রহস্যে ঘেরা থাকছে আজকের ভিডিওটি। ওয়েলকাম টু ক্রিপ্টিক জার্নি ইউটিউব চ্যানেল। আমি আছি এমডি তানভীর আহমেদ আপনাদের সাথে, এবং আজকের এই রহস্যে ঘেরা ভিডিওটি আপনাদের সকলকে অবাক করে দিতে চলেছে। তো আর দেরি করবো না, ফিরে আসছি ইন্ট্রোর পর। আমাদের এই প্রকৃতি রহস্যকে পছন্দ করে, নিজেকে সে আগলে রাখে নানান ধরনের রহস্যর মধ্যে। নিত্যদিনে পৃথিবীতে অসংখ্য রহস্যময় ঘটনা ঘটে চলেছে। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারলেও অধিকাংশ রহস্য এমন থেকে যায় যার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা বা নির্ধারিত কিছু কথা মানুষ উন্মোচন করতে পারে না। কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায়। আজ নিয়ে চলে আসলাম এমনই কিছু অমীমাংসিত রহস্যময় কিছু ঘটনা, যে ঘটনা আপনাদের সকলকে অবাক করে দিতে চলেছে। প্রথমেই আসি আমাদের প্রথম ঘটনায়। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370। সাম্প্রতিক নিখোঁজ রহস্যগুলোর মধ্যে একটি হলো মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370। 2014 সালে 8ই মার্চ, যা ছিল শনিবার, এবং সেদিনই এই ফ্লাইটটি ছিল। মালয়েশিয়া থেকে বেইজিং পর্যন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল এটি। বিমানটি রওনা দিয়েছিল 12 জন ক্রু সদস্য এবং 227 জন যাত্রীকে নিয়ে। টেক অফের ঠিক 1 ঘন্টা আগে বিমান থেকে সর্বশেষ ভয়েস কন্ট্যাক্ট হয়, এবং রাডারের পর্দা থেকে নিখোঁজ হওয়ার কয়েক মিনিট আগে সর্বশেষ কথোপকথন হয়েছিল এয়ারলাইন্সের সাথে। মালয়েশীয় সামরিক রাডার প্রায় 1 ঘন্টা পর বিমানটিকে ট্র্যাক করে। বিমানটি যখন আন্দামান সাগর পর্যন্ত গিয়েছিল, ঠিক তার আগ মুহূর্তে রাডার থেকে তার কানেকশন বিচ্যুত হয়ে যায়। বিমানটি অদৃশ্য হয়ে যায়। বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোনো সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি। অনেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে ভারত মহাসাগরে এই ফ্লাইটটি শেষ হয়ে গিয়েছে। এখনও বিমানটির অনুসন্ধান চলছে। সেখানে কোনো ধ্বংসাবশেষ থেকে শুরু করে বিমানের কোনো ক্লু পাওয়া যায়নি। এখন পর্যন্ত ঘটনাটি রহস্য হয়েই থেকে গিয়েছে। এর কোনো সঠিক ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। চলুন জেনে আসি আমাদের পরবর্তী রহস্যময় ঘটনাটি। ডিবি কুপার। এক ব্যক্তি নিজেকে ড্যান কুপার দাবি করেন। 1971 সালের নভেম্বর মাসে নর্থ ওয়েস্ট এয়ারলাইন্স ফ্লাইট 305-এ সিয়াটলের উদ্দেশ্যে যাত্রা করেন লোকটি। প্লেনের শেষের সারিতে বসে একটা সিগারেট ধরান। তিনি একটি বরবন এবং একটি সোডা অর্ডার করেন। তার কিছুক্ষণ পরে তিনি একটি নোট ফ্লাইট অ্যাটেন্ডেন্টসকে দেন। সেই নোটে তিনি বলেন তার সাথে একটি বোমা আছে, এবং তিনি তাকে ইশারা দিয়ে তার পাশে বসতে বলেন। যখন তার পাশে সে বসে, তখন কুপার তার ব্রিফকেস ওপেন করেন এবং ওপেন করে দেখান একটা ব্যাটারির সাথে লাল কালারের কিছু কাঠি সংযুক্ত করা হয়েছে, এবং তাকে দেখিয়ে সে ডিমান্ড করেন $2 লক্ষ নগদ বিকেল 5টার মধ্যে লাগবে তার। একটি ব্যাগে 2টি প্যারাশুটও চেয়েছেন, এবং আরও চেয়েছেন যখন তারা ভূমিতে ল্যান্ড করবে তখন একটি তেলে ভরা ট্রাক যেন তাদের জন্য রেডি করা থাকে। ফ্লাইট অ্যাটেন্ডেন্স প্লেনের চালককে কুপারের কথা বলেন। সিয়াটলে নামার পর যাত্রীদের ছেড়ে দেওয়া হয়, এবং কুপার নগদ অর্থ সহ এবং একটি প্যারাশুট বেঁধে নেন তার পিছনে। কিছুক্ষণ পর যখন প্লেনটি 10,000 মিটারের বেশি উচ্চতায় চলে গিয়েছে, তখন কুপার তার শেষ লাইনের সিট থেকে লাফ দেন। এরপর অনেকেই নিজেকে কুপার বলে দাবি করেন, কিন্তু কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারেননি কেউ। তারপর থেকে কুপারের কোনো খোঁজ পাওয়া যায়নি, এবং তার চেহারার মতো কোনো মানুষ কখনোই কোথাও দেখা যায়নি। এরপর থেকে সবাই আন্দাজ এটাই করে নিয়েছিল যে কুপার মারা গেছে, কিন্তু তার কোনো এক্স্যাক্ট তথ্য দিতে না পারাই গল্পটি এখন পর্যন্ত রহস্যময় হিসেবেই ছিল। গল্পটি এতটাই বিখ্যাত হয়েছিল যে কুপার কমিক সিরিজের বিষয় হয়ে দাঁড়িয়েছিল এটি। পরবর্তীতে আমরা যে রহস্যময় ঘটনা সম্পর্কে জানবো, তার নাম দেওয়া হয়েছে তামাম সুড। 1948 সালে অস্ট্রেলিয়ার সোমারটন বিচ থেকে একজন মৃত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছিল। তার কাছে কোনো পরিচয়পত্র ছিল না বা তার ডেন্টাল রেকর্ডের মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথাও। ফরেনসিক রিপোর্ট থেকে বলা হয়েছে তাকে বিষ প্রয়োগ করে মারা হয়েছিল, কিন্তু তার শরীরে বিষের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই জটিল রহস্যের সমাধান দিতে একজন বিশেষজ্ঞকে সেই মৃতদেহ পর্যবেক্ষণের জন্য আনা হয়। সে ওই মৃত ব্যক্তির কোমরবন্ধের কাছে একটি ছোট পকেট আবিষ্কার করে, যে পকেটে একটি কাগজের টুকরা ছিল। কাগজের টুকরাটিতে লেখা ছিল তামাম সুড।
এটি ওমর খয়ামের রুবায়েত নামক কবিতা সমগ্রহের শেষ কিছু শব্দ। ধারণা করা হচ্ছিল যে কাগজের এই টুকরাটি সৈকতের পাশে রাখা গাড়ির ভেতরে রাখা বইয়ের ছেঁড়া অংশ। সে বইতে একজন নার্সের ফোন নাম্বার ছিল। তখন সকলে সেই নার্সের সাথে যোগাযোগ করে এবং সেই নাম্বারের পাশাপাশি ছিল একটি সাংকেতিক বার্তা। নার্স বলেছিলেন তিনি এই বইটি অ্যালবার্ট বক্সেল নামক একটি ব্যক্তিকে দিয়েছিল। পুলিশ ভেবেছিল মৃত ব্যক্তি মনে হয় অ্যালবার্ট বক্সেল। যতদিন অ্যালবার্ট বক্সেল সশরীরে নিজে এসে উপস্থিত না হয় ততদিন পুলিশ ভেবে নিয়েছিল ইনিই সে। পরবর্তীতে অ্যালবার্ট বক্সেল তার বইটির সাথে হাজির হয়, যে বইটি নার্স তাকে দিয়েছিল, এবং সেই তামাম স্যুট কথাটি যেখান থেকে ছেঁড়া হয়েছিল বলে ধারণা করা হয়েছিল সেখানে দেখা যায় এই অংশটি ছেঁড়া হয়নি। এই ঘটনাটি সকলের কাছে আজ পর্যন্ত রহস্য হিসেবেই থেকে গিয়েছে। কিভাবে হলো এই লোকটির মৃত্যু? ডক্টর কেন দেখাতে পারল না লোকটির মৃত্যুর আসল কারণ, আর কেনই বা তাকে মেরে ফেলা হয়েছিল? এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী রহস্যময় ঘটনার কাছে। সময় ভ্রমণকারী। 2003 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন শেয়ারবাজার কেলেঙ্কারির জন্য অ্যাব্রু কার্লস সসিন নামক এক ব্যক্তিকে আটক করেন, যিনি শেয়ারবাজারে 126টি ঝুঁকিপূর্ণ লেনদেন করেন, যার আয় মাত্র $800 থেকে $350 মিলিয়ন পৌঁছায়। এফবিআইয়ের হাতে আটক হওয়ার পর অ্যান্ড্রু দাবি করেন যে তিনি একজন সময় ভ্রমণকারী। 2256 সালের পৃথিবী থেকে তিনি সময় ভ্রমণকারী যানে চেপে 2003 সালে পৌঁছান, তাই তিনি অতীত থেকে তথ্য পান। অবশ্য অ্যান্ড্রুর এই বক্তব্য মার্কিন আদালতে টিকেনি। আদালতের রায়ে জেল হয়ে যায় তার। কিছুদিন পর তার নিজের কথার সত্যতা প্রমাণ করে দিয়ে কঠোর নজরদারির জেল থেকে বেমালুম হাওয়া হয়ে যান এই সময় ভ্রমণকারী, যেটা আজ পর্যন্ত রহস্য হয়ে থেকেছে। এর কোনো তথ্য বা কোনো ক্লু এখন পর্যন্ত পরিষ্কার নয়। এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে বেশ অনেকবার বৈঠক হয়েছে এবং অনেকবার তদন্ত করে দেখা হয়েছে, কিন্তু তারপরেও কোনো ক্লু বা তাকে কখনোই আর খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে তাকে আর কেউ দেখেনি। দেখতেই দেখতে চলে এসেছি আমাদের শেষ রহস্যের ঘটনার কাছে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন এরকম দুর্দান্ত ভিডিও এবং রহস্যময় ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমাদের পরবর্তী রহস্যময় ঘটনা দুটো বাচ্চাকে নিয়ে। 1957 সালে দুই বোন জোয়ানা এবং জ্যাকলিন, যারা সড়ক দুর্ঘটনায় নিহত হন। 1 বছর পর তার মা আবারও দুইটা যমজ বাচ্চাকে জন্ম দেন, একজন জেনিফার এবং আরেকজন গিলিয়ান। তারপর একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন। জেনিফারের দেহে জন্মচিহ্ন ছিল, যা জ্যাকলিনের মতোই, যে মারা গিয়েছে। তাদের মা তাদের সাথে একটা খেলা করতে বসেন একদিন। সেই খেলাতে জেনিফার এবং গিলিয়ান এমন একটা খেলা খেলে যেটা জোয়ানা এবং জ্যাকলিনের সাথে ঘটেছিল তাদের মৃত্যুর সময়। তারা এমনভাবে খেলাটি খেলে যেভাবে তার আগের দুই বোন মারা গিয়েছিল। তাদের খেলার সাথে জোয়ানা এবং জ্যাকলিন দুজনের মৃত্যুর অসম্ভব মিল খুঁজে পায়। কিন্তু আশ্চর্যের যে বিষয়টা ছিল, তাদের যে দুইটা বোন ছিল এবং তারা যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, এই বিষয়টা তারা জানতোই না। তখন তার বাবা মা ঠিক করে তাদের দুই মেয়েকে নিয়ে একটা মনোবিজ্ঞানীর কাছে যাবেন। তখন তারা যান মনোবিজ্ঞানী ডক্টর ইয়ান স্টিভেন্সের কাছে। সে এই সিদ্ধান্তে উপনীত হন যে সম্ভবত এই যমজ তাদের বোনদের পুনরুত্থান ছিল। তখন তাদের শহরে এটি অনেক সমালোচিত একটা বিষয় হয়ে পড়ে। তখনকার পত্রিকায় বাচ্চা দুটির ছবি ছাপা হয়েছিল, যেটা অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।